ওয়ার্ড স্মার্টের নতুন এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লিস্ট ২৭-এর ২৫টা নতুন ইংরেজি শব্দ শিখব। আর শেখার সুবিধার জন্য আমরা শব্দগুলোকে কয়েকটি দলে ভাগ করে নিয়েছি, যাতে মনে রাখতে খুব সুবিধা হয়। তো চলুন দেখে নেই আজকের জার্নিটা কেমন হবে। আমাদের আলোচনার মূল বিষয় থাকবে ৪টি। প্রথমত, কশন অ্যান্ড প্ল্যানিং বা সতর্কতা ও পরিকল্পনা। এরপর দেখব আর্গুমেন্ট অ্যান্ড কনফ্লিক্ট বা তর্ক বিতর্ক সংক্রান্ত শব্দ। তৃতীয়ত, পিপল অ্যান্ড পার্সোনালিটিজ বা বিভিন্ন ধরনের মানুষ ও তাদের ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো। আর সবশেষে থাকবে কনসেপ্টস অ্যান্ড কোয়ালিটিজ বা বিভিন্ন ধারণা ও গুণাবলী। এই ম্যাপটা আমাদের শব্দগুলোকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তো আমাদের প্রথম গ্রুপটা হলো সতর্কতা আর পরিকল্পনা নিয়ে। মানে এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা আগে থেকে ভাবা বা খুব সাবধানে কোনো কাজ করা বোঝাতে ব্যবহার হয়। আচ্ছা, এই দুটো শব্দ কিন্তু প্রায় আমাদের গুলিয়ে যায়, প্রভিডেন্ট আর প্রুডেন্ট। চলুন সহজভাবে বুঝি। প্রভিডেন্ট শব্দটা এসছে প্রোভাইড থেকে, যার মানে যোগান দেওয়া। তো একজন প্রভিডেন্ট ব্যক্তি ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই প্রস্তুতি নেন, যেমন অবসরের জন্য টাকা জমানো। মানে ফোকাসটা থাকে ভবিষ্যতের যোগানের ওপর। আর অন্যদিকে প্রুডেন্ট মানে হলো বিচক্ষণ বা দূরদর্শী। একজন প্রুডেন্ট ব্যক্তি বর্তমানে খুব সাবধানে সিদ্ধান্ত নেন আর ঝুঁকি এড়িয়ে চলেন। যেমন ধরুন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করা। দুটোই জ্ঞানী ব্যক্তিকে বোঝায়, কিন্তু প্রভিডেন্ট ভবিষ্যতের জন্য সঞ্চয় করে আর প্রুডেন্ট বর্তমানের বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে চলে। পরের শব্দটা হল প্রভিশনাল। এর সোজা মানে হল কোনো কিছু যা স্থায়ী নয়, মানে অস্থায়ী বা শর্ত সাপেক্ষ। সবচেয়ে ভালো উদাহরণ হল ড্রাইভিং লাইসেন্স। খেয়াল করে দেখবেন, স্থায়ী লাইসেন্স পাওয়ার আগে একটা অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স দেওয়া হয়। এটা একটা সাময়িক ব্যবস্থা যা কিছু শর্ত পূরণ হলে পরে স্থায়ী হয়ে যায়। এই দুটো শব্দ খুব কাছাকাছি। পোরপোর্টেড আমরা তখন ব্যবহার করি যখন কোনো কিছু দাবি করা হয়েছে কিন্তু সেটার কোনো শক্ত প্রমাণ নেই, অনেকটা গুজবের মতো। যেমন ধরুন, বলা হলো তার অনুপস্থিতির পোরপোর্টেড কারণ হলো অসুস্থতা। মানে কারণ হিসেবে এটা বলা হচ্ছে, কিন্তু সত্যি কিনা তা নিশ্চিত নয়। অন্যদিকে পুটেটিভ শব্দটা ব্যবহার হয় যখন কোনো কিছু সবাই ধরে নিয়েছে বা মেনে নিয়েছে, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যেমন, সবাই তাকে কোম্পানির প্রধান হিসেবেই জানে, তাই তিনি হলেন কোম্পানির পুটেটিভ হেড, যদিও কোনো অফিসিয়াল ঘোষণা হয়তো এখনও আসেনি। সাধারণত কোয়ালিফাই করা মানে আমরা বুঝি কোনো পরীক্ষায় পাশ করা, কিন্তু এর আরেকটা দারুণ অর্থ আছে। কোনো বক্তব্যকে কোয়ালিফাই করা মানে হলো সেই বক্তব্যটাকে একটু সীমিত করে দেওয়া বা তার সাথে একটা শর্ত জুড়ে দেওয়া। যেমন ধরুন, কেউ বলল এটা বিশ্বের সেরা গাড়ি, এটা একটা বিশাল বড় কথা, কিন্তু সে যদি এর সাথে যোগ করে শুধু সীমিত বাজেটের একটা পরিবারের জন্য, তাহলেই শেষের অংশটুকু প্রথম কথাটাকে কোয়ালিফাই করল। মানে গাড়িটা সব দিক থেকে সেরা নয়, শুধু ওই নির্দিষ্ট শর্তের মধ্যে সেরা। বেশ, এবার আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে একটা তর্ক বা ঝগড়ার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়কে বর্ণনা করা যায়। এই স্লাইডটা একটা তর্কের পুরো ছবিটা আমাদের সামনে তুলে ধরেছে। ভাবুন তো, একটা ঝগড়া কিভাবে এগোয়। প্রথমে কেউ একটা কথা বলল আর আপনি তার যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি দিলেন। এটাকে বলে রিবেট করা। তর্কের এক পর্যায়ে হয়তো আপনি তাকে খুব কঠোরভাবে সমালোচনা করলেন, মানে রিবিউক করলেন। তখন সেও আপনাকে পাল্টা দোষ দিল। এটাই হলো রিক্রিমিনেশন। এরপর আপনি যদি তথ্য প্রমাণ দিয়ে তার কথাটা পুরোপুরি ভুল প্রমাণ করে দেন, তাহলে আপনি তার যুক্তিকে রিফিউট করলেন। আর যখন কারো যুক্তি পুরোপুরি ভুল প্রমাণিত হয়, তখন হয়তো তাকে জনসমক্ষে নিজের কথা ফিরিয়ে নিতে হয়, যাকে বলে রিক্যান্ট ওরা। দারুণ না ব্যাপারটা? র্যাঙ্কার শব্দটা শুনতেই কেমন একটা ভারী অনুভূতি হয়, তাই না? এর মানে হল গভীর এবং দীর্ঘস্থায়ী তিক্ততা বা বিদ্বেষ। ধরুন, দুটো মানুষের মধ্যে ঝগড়া তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের মনের মধ্যে যে তিক্ততা বা ক্ষোভটা রয়ে গেল, সেটাই হলো র্যাঙ্কার। এটা সাধারণ রাগের চেয়ে অনেক বেশি গভীর আর সহজে মেটার নয়। চলুন এবার আমাদের পরের গ্রুপটা দেখি। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে আমরা বিভিন্ন ধরনের মানুষের চরিত্র বা আচরণকে বর্ণনা করতে পারি। এখানে আমরা ৩ ধরনের ব্যক্তিত্বর কথা জানব। প্রথমটা হলো প্রভিন্সিয়াল। এর মানে সংকীর্ণ মনা। এমন মানুষ যারা নিজেদের ছোট গণ্ডির বাইরে কিছু ভাবতেই পারে না বা নতুন কিছু সহজে গ্রহণ করতে চায় না। এরপর আছে কোয়েরুলাস। এরা হলেন খিটখিটে স্বভাবের লোক, যারা সবসময় কিছু না কিছু নিয়ে অভিযোগ করতেই থাকে। আর সবশেষে
কুইক্সটিক এই শব্দটা এসেছে ডন কিহটে থেকে। এর মানে হলো এমন একজন আদর্শবাদী যার স্বপ্নগুলো হয়তো খুব মহৎ, কিন্তু সেগুলো একেবারেই অবাস্তব। চলুন আরও ৩ ধরনের ব্যক্তিত্বের সাথে পরিচিত হই। র্যাপেশিয়াস মানে হলো প্রচণ্ড লোভী, যে সবকিছু দখল করতে বা কেড়ে নিতে চায়। এরপর আসছে রিক্যালসিট্রেন্ট, মানে হলো একগুঁয়ে এবং অবাধ্য, এমন কেউ যে কোনো নিয়মকানুন বা কর্তৃত্ব মানতে নারাজ, যেমন ধরুন একটা বাচ্চা যে কিছুতেই বাবা মায়ের কথা শোনে না। আর সব শেষে রিক্লুসিভ, এর মানে হলো এমন ব্যক্তি যিনি সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একা থাকতে ভালোবাসেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ গ্রুপে আছে কিছু অ্যাবস্ট্রাক্ট শব্দ, মানে এমন কিছু শব্দ যা বিভিন্ন ধারণা, গুণ বা সম্পর্ক বোঝাতে কাজে লাগে। প্রথম শব্দ প্রক্সিমিটি। এর সহজ অর্থ হল নৈকট্য বা কাছাকাছি থাকা। সেটা স্থান বা সময় দুটো ক্ষেত্রে হতে পারে। যেমন দুটো বাড়ির প্রক্সিমিটি বেশি হলে প্রতিবেশীদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর হলো কোয়ালিটেটিভ। এ শব্দটা কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা না, বরং তার গুণগত মান বোঝায়। যেমন একটা স্কুল যখন কোয়ালিটেটিভ উন্নতি চায়, তার মানে তারা আরও ভালো মানের ছাত্রছাত্রী চায়। ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো তাদের উদ্দেশ্য নয়। র্যামিফিকেশন মানে হলো কোনো কাজের ফল বা পরিণতি, তবে এটা সাধারণ পরিণতির থেকে একটু আলাদা। এর মানে হলো একটা কাজের ফলে যে জটিল এবং অপ্রত্যাশিত শাখা প্রশাখার মতো বিভিন্ন দিকে প্রভাব ছড়িয়ে পড়ে। অন্যদিকে রিকন্ডাইট মানে হলো এমন কোনো বিষয় যা বোঝা খুব কঠিন, খুব গভীর বা জটিল। যেমন কোয়ান্টাম ফিজিক্সের উপর একটা লেকচার বেশিরভাগ মানুষের কাছেই রিকন্ডাইট মনে হতে পারে। একদম শেষ ৩টি শব্দ। রেসিপ্রোকাল মানে হলো পারস্পরিক, যখন দুটো পক্ষের মধ্যে কোনো সম্পর্ক বা চুক্তি থাকে যেখানে দুজনেই একে অপরের জন্য কিছু করে। এরপর রেডোলেন্ট, এর মানে সুগন্ধে ভরপুর, যেমন দ্য হাউস ওয়াজ রেডোলেন্ট উইথ দ্য সেন্ট অফ বেকিং ব্রেড। আর সব শেষে রিডান্ডেন্ট, এর মানে হলো পুনরাবৃত্তিমূলক বা অপ্রয়োজনীয়, মানে যা না বললেও চলত। যেমন ফাইনাল কনক্লুশন বলাটা রিডান্ডেন্ট, কারণ কনক্লুশন তো সবসময় ফাইনাল হয়, তাই না? তো এই ছিল আমাদের আজকের ২৫টা শব্দ। শব্দগুলোকে ভালোভাবে মনে রাখার সেরা উপায় হলো এগুলোকে বাস্তব জীবনের সাথে মেলানো। একটু ভাবা যাক তো, আজকের শেখা কোনো শব্দ কি আমাদের চারপাশে দেখা কোনো ঘটনা, কোনো ব্যক্তি বা কোনো ধারণার সাথে মিলে যাচ্ছে? ভাবলে দেখবেন শব্দগুলো আর কঠিন মনে হবে না।